লাইভে চলে এসেছি আজ অনেক দিন পরে একটি সম্পূর্ণ নতুন পরিবেশে। কলকাতার একটু বাইরেই আছি, কিন্তু কালকে রোহিতের ঘটনা আমাদেরকে লাইভে আসতে বাধ্য করলো। ঘটনা অনেক কিছুই আছে। সর্বপ্রথমে সবাইকে জানাই আমাদের গ্রুপের পক্ষ থেকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। অভিষেক একটু পরেই লাইভে জয়েন করবে। এর ওপরে আজকে লক্ষ্মী পুজো, সবাই ব্যস্ত। সবাই বা সবার বাড়িতেই হয়তো কম বেশি আজকে সন্ধ্যাবেলাতে পুজো হবে, সেই নিয়ে অনেকেই ব্যস্ত আছেন। কিন্তু এর সর্বোপরি এর উপরেও একটি কথা বলবো যে আজকে আমাদের যেহেতু ক্রিকেট প্রেমী গ্রুপ আমাদের এটি রিভার সুইং, সেই জন্য কালকের কিছু ঘটনা এবং অতীতের কিছু ঘটনা নিয়ে আমরা অনেকদিন পরে আমি এবং অভিষেক লাইভে এলাম। দুজনেই ব্যস্ত ছিলাম পুজো এবং সমস্ত কিছু নিয়ে। অভিষেকও জয়েন করবে। এই জায়গাটি থেকে অভিষেককে আমি জয়েন। অভিষেক জয়েন করেছো? হ্যাঁ, আমি জয়েন করে গেছি। আচ্ছা, একটু হোল্ড করো, আমি একটা জিনিস করে নিয়ে আমি এক্ষুনি তোমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভিষেক এসে গেছো তুমি? হ্যাঁ হ্যাঁ আমি এসে গেছি। তোমাকে দেখতে আচ্ছা, পাচ্ছি না, কিন্তু শুনতে পাচ্ছি। হ্যাঁ, যেটা প্রবলেম প্রত্যেকবারই থাকে সেটি আছে। যাই হোক, প্রশ্নটা সেটা হ্যাঁ না। যখন যেটা মোদ্দা কথা হচ্ছে, আজকে শুভ বিজয়ার প্রীতি প্রত্যেককে, হ্যাঁ, প্রীতি ও তোমাকেও শুভেচ্ছা শুভ এবং লক্ষ্মী। বিজয়া। রিভার সুইং এর সব সদস্য সমর্থক, আমাদের এত ফলোয়ার, সবাইকে শুভ বিজয়া। আজকে কোজাগরি লক্ষ্মী পুজোর সবাইকে শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা। হ্যাঁ, আমাদের ফলোয়ার মোহাম্মদ ইব্রাহিম হোসেন মারুফ বাংলাদেশ থেকে উনি দেখছেন, ওনাকেও শুভ বিজয়া। খুব আনন্দে থাকুন সবাই। হ্যাঁ আচ্ছা, এবার যেটা আমাদের প্রত্যেকের যে কারণের জন্য আমাদের এত তাড়াতাড়ি করে লাইভে আসা, এবং তার কারণ হচ্ছে প্রথমেই হচ্ছে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ এবং রোহিত শর্মার ক্যাপ্টেন্সি ওয়ানডে থেকে চলে যাওয়ার প্রধান রিজন। হুম এই যে তোমাকে আমি জিজ্ঞেস করছি যে এই যে ভারত, যে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি যাওয়া এবং 2027 সালের জন্য যে গিলকে যে ক্যাপ্টেন করে দেওয়া হয়েছে, এটার হুম পেছনে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মতবাদ উঠছে। রোহিতকে জোর জবরদস্তি সরিয়ে দেওয়া হলো, তাকে কোনো খবর জানানো হয়নি। এটা কি আদৌ বাস্তব? তোমার কি মনে হয় যে এই যে আজকালকার মডার্ন যুগে একজন মানে সফল ক্যাপ্টেনকে এইভাবে তো সরিয়ে দেওয়া সম্ভব নয়? নিশ্চয়ই এর পেছনে আমাদের, তাকে নিশ্চয়ই কোনো খবর দেওয়া হয়েছে, বা তাকে তার পারমিশন নিয়েই পরবর্তী প্রজন্মের দিকে আমাদের এগিয়ে যাওয়া। এই সমস্ত কিছু নিয়ে তোমার একটু বক্তব্য তুমি প্রথমে রাখো, তারপরে আমরা আবার পরবর্তী টপিকের দিকে এগোবো। হ্যাঁ, দেখো তমগ্নদা, গত 6-7 মাস বর্ডার গাভাস্কার ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফি, এর পরবর্তী পর্যায়ে আমরা এই নিয়ে রিভার সুইং এ লেখালেখিও করেছি। প্লাস আমাদের যে ফেসবুক লাইভ গুলো হতো সেই সময়, তখনও কিন্তু আমরা এই নিয়ে কিছুটা আভাস কিন্তু সব দর্শকদের সামনেই তুলে ধরেছিলাম। তার কারণটা হচ্ছে, গৌতম গম্ভীর তারুণ্যের ওপরে জোর দিয়ে একটা নতুন টিম তৈরি করার রাস্তায় হাঁটছেন। ওনার ভিশনটা আলাদা। এবং মানে আমাদের হোম সিরিজ নিউজিল্যান্ডের এগেনস্টে টেস্ট সিরিজে 0-3 মুখ কুবড়ে পড়া, এবং তারপরে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভালো পারফর্ম না করার পর থেকেই কিন্তু আস্তে আস্তে গৌতম গম্ভীর চেষ্টা করেছেন নতুন দিকে, নতুন পথে হাঁটার। তার কতগুলো কারণ হচ্ছে, রোহিত শর্মা এজ ইজ নট অন হিজ সাইড, এবং পরের বিশ্বকাপটা, ওডিআই বিশ্বকাপটা দক্ষিণ আফ্রিকায় খেলা, কাজেই সেখানে তিনি উপমহাদেশীয় ব্যাটিং পিচ ফুললি পাবেন না। এখন সেই সময় ওনার বয়স 39 পার করে 40-এর দিকে যাচ্ছে। এইটা একটা বড় ইস্যু। কাজেই সেইটাতে, তাও দেখো রোহিত শর্মাকে তো টিম থেকে বাদ দেওয়া হয়নি, কিন্তু এইটা স্পষ্টই বোঝানো হয়েছে যে আমরা নতুন দিকে, আমরা সামনের দিকে তাকাবো। এখন যেটা তুমি দ্বিতীয় যে কথাটা বললে, রোহিত শর্মাকে কি খবর দেওয়া হয়নি, তাকে কি কোনো ফিলার পাঠানো হয়নি, এই নিয়ে মিডিয়াতে নানা প্রাক্তন ক্রিকেটার বা কমেন্টেটর বা ক্রিকেট সাংবাদিক নানান রকম তথ্য খাড়া করছেন, তথ্য খাড়া করার চেষ্টা করেছেন।
কিন্তু আমার নিজের যেটা মনে হয়, এই এই আমাদের যে চেয়ারম্যান অফ সিলেকশন কমিটি অজিত আগারকার, তিনি রোহিত শর্মার সঙ্গে কোনো কমিউনিকেশন করেননি, এটা ঠিক আমার বিশ্বাস হয় না। তার কারণ এক্স্যাক্টলি। সচিন তেন্ডুলকারকেও যখন করা হয়েছে, তখনও যে সন্দীপ পাটিল তখন আমাদের চেয়ারম্যান অফ সিলেক্টার্স ছিলেন, তিনি কিন্তু সচিনের সঙ্গে কমিউনিকেশনটা করেছিলেন বোর্ডের তরফ থেকে। কাজেই কোনো কমিউনিকেশন না করেই তাকে হুট করে সরিয়ে দেওয়া হয়েছে তা নয়। এবং একটা কথা যেটা অজিত আগারকার বলেছেন কালকে, যে অনেকে বলছেন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে রোহিতকে সরিয়ে দেওয়া হয়েছে, অজিত আগারকারের কথাটাও ফেলে দেওয়ার মতো নয়। যে এখন একদিনের ক্রিকেট বছরে এত কম খেলা হয়, যে কে ফিট অবস্থায় আছে আর কে নেই, শুধু একদিনের ক্রিকেট দিয়ে কিন্তু বিচার করা যায় না। চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে গেছে ফেব্রুয়ারি এন্ড মার্চে, আজকে হচ্ছে অক্টোবর এন্ডে কি ভারত আবার একদিনের সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে, এবং 2027কে মাথায় রেখে তৈরি করা। রোহিত শর্মা তো একদিনের ক্রিকেট ছাড়া অন্য কিছু খেলেন না এখন। না, এমনকি উনি কোনো চ্যালেঞ্জার্স ট্রফি বা অন্য কোনো ঘরোয়া একদিনের টুর্নামেন্টও কি এর মধ্যে খেলছেন বা খেলার কথা ভেবেছে? কাজেই সেই অর্থে তো দেখতে গেলে আইপিএল এর আইপিএল এর পর থেকে তো কাউকেই আমরা সেইভাবে কোনো রকম সাদা বলের ক্রিকেট খেলতে দেখিনি। কাজেই বিসিসিআই নতুনের রাস্তায় হেঁটেছে, এবং ইংল্যান্ড সিরিজে শুভমান যেহেতু এতটা ভালো অধিনায়কত্ব করেছে, শুরুর দিকটায় অসুবিধাতে থাকলেও পরে হি ইমপ্রুভ। কাজেই গৌতম গম্ভীর আর নাজিদ আগারকার টুক দ্য রিস্ক। দে থট যে যদি আমাকে নতুনের পথে হাঁটতে হয় এখনই হাঁটি, কারণ দু হাজার একদমই। সাতাশ কারণ কিন্তু খুব বেশি দূরে নেই। না, কারণ টিমটাকে একটা কোর টিম তৈরি করতেই হবে। এর মধ্যে যদি টিমের ক্যাপ্টেন যদি বারবার যদি চেঞ্জ হয়, বা যদি শেষ মুহূর্তে গিয়ে রোহিত কোনোভাবে আনফিট হয়ে যায়, তখন কিন্তু অনেকগুলো মুশকিল আছে। একদম, একদম, একদমই তাই, এবং তুমি ঠিকই বলেছো প্রফেশনাল কথাটা। ক্রিকেট তুমি দেখতে গেলে দেখবে এই পথটা কিন্তু প্রথম দেখিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের হুম, রোহিত তাদের সব থেকে ফেভারিট প্লেয়ার ছিল। তারা একটা সময়তে সচিনকে সরিয়ে রোহিতকে নিয়ে এসেছিল, এবং তারা সময় থাকতে থাকতে রোহিতকেও সরিয়ে দিয়ে তারা কিন্তু হার্দিককে তাদের ক্যাপ্টেন করে দিয়েছিল। একদম, একদমই তাই। তারাও তারাও এবং তারাও সময় থাকতে থাকতেই তারাও নতুনের পথেই হেঁটেছে। এখন যে কোনো স্পোর্টস বা যে কোনো প্রফেশনে এটাই বাস্তব, এটাকে তো কেউ অস্বীকার করতে পারি না। রোহিত শর্মা আমাদের সবারই অত্যন্ত প্রিয় ক্রিকেটার, প্রিয় ক্যাপ্টেন, কিন্তু সবকিছুরই একটা শেলফ লাইফ আছে, একটা এক্সপায়ারি ডেট আছে। এটাকে আমরা কেউ অস্বীকারও করতে পারি না। না, আবেগ থাকলেও এটাকে আমরা অস্বীকার করতে পারি না। না, এবং এই যে মিডিয়াতে যে বারবার ধরে কথা চলছে যে রোহিতকে জোর জবরদস্তি সরিয়ে দেওয়া হচ্ছে, বা এটা এটা কিন্তু ইন্ডিয়ান ইতিহাসে, যে কালকে দেখলাম কৃষ্ণমাচারী শ্রীকান্ত একটা জায়গাতে বক্তব্য রাখছে, বা এই যারা রাখছে, আমাদের অতীত ঘাটলে কিন্তু দেখা যাবে এটি কিন্তু ঘটে এসছে ইন্ডিয়ান ক্রিকেটে। কিন্তু একটা সময় পরে যারা বয়স্ক লোকরা তারা জায়গা না ছাড়ার মানে ছাড়ার জন্য তাদেরকে বাদ দিতে হয়েছে। সে তুমি যদি কপিল থেকে শুরু করো, কপিল যখন আমাদের সৌরভকে যখন সময় দেওয়া হয়েছিল, সৌরভও সরে গিয়েছিল টেস্ট থেকে, কিন্তু ওয়ানডে থেকে কিন্তু তাকে ছেটে ফেলাই হয়েছে বলতে গেলে। দ্রাবিড়ের ক্ষেত্রেও ঠিক তাই। তারা কিন্তু কোনো বিদায়ী টেস্ট, দ্রাবিড় আমাদের যে বিশ্ববিখ্যাত টেস্ট প্লেয়ার, আমাদের এই মুহূর্তে সচিনের সমকক্ষই বলা চলে, তাকে অব্দি কিন্তু বিদায়ী টেস্ট সেভাবে কিন্তু দেওয়া হয়নি। না, সে কিন্তু হয়নি। সে নিজের থেকেই সরে গিয়েছিল 2011-তে অস্ট্রেলিয়ার ব্যর্থতার পরে সে নিজের থেকেই সরে যায়। হুম। ভিভিএস লক্ষ্মণও পাননি। ভিভিএস লক্ষ্মণকেও একরকম তাকে অল্টারনেটিভ দেওয়াই হলো যে যে তুমি এই নিউজিল্যান্ড সিরিজ টুকুই পাবে, হোম সিরিজ হায়দ্রাবাদে টেস্ট খেলে তুমি সরে যাও। কিন্তু ভিভিএস লক্ষ্মণ তার কেরিয়ারকে আরো বেশি দীর্ঘায়িত করতে চেয়েছিলেন, সেই নিয়ে তার সঙ্গে তখন বিসিসিআই এর বনিবনা হয়নি। ভিভিএস লক্ষ্মণ ছেড়ে দেন, এবং তারপরে চেতেশ্বর পূজারা চলে আসেন, এবং তারপরের ইতিহাসটা আমরা সবাই জানি। দেখো এক্স্যাক্টলি। এটা ব্যাপারটা, হ্যাঁ, এটা তো মানে প্রসেস। এবং তুমি যেরকম বললে যে ভারতের প্রাক্তন ক্যাপ্টেন এবং বিখ্যাত স্পিনার, পরে আম্পায়ার ভেঙ্কট রাঘবন সাহেবকেও, ওনাকেও, এস আর ভেঙ্কট রাঘবনকেও, তিনি যে আর ক্যাপ্টেন নেই বা টিমে নেই, এটা তিনি জানতে পারেন ফ্লাইটের মধ্যে ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কাছ থেকে, এয়ার হোস্টেসের কাছ থেকে উনি জানতে পারেন, মানে বিদেশ সফর থেকে ফেরার সময়। মানে তাকে তো বিসিসিআই জানায়নি পর্যন্ত। মানে আমরা এরকম কাণ্ড কারখানাও দেখেছি। কাজেই এটা নতুন কিছু নয়। তবে রোহিত শর্মাকে তো টিম থেকে বাদ দেওয়া হয়নি, কিন্তু একটা ইঙ্গিত অবশ্যই বহন করছে যে তুমি এবারে একটা সাধারণ প্লেয়ার হিসেবে থাকো,
তোমার ফিটনেসের দিকে আমরা নজর রাখবো। তুমি আদৌ কেরিয়ারটা সাদা বলের ক্রিকেটে চালাবার মতো তোমার ফিটনেস থাকছে কিনা সেটা আমরা প্রতি পদে মনিটরিং করব। সেটা করে এক্স্যাক্টলি। আমরা ঠিক করবো তুমি 27-এর টিমে ঢোকার তোমার যোগ্যতা মানটা তুমি পেরোতে পারছো কিনা। এটা এটা একটা দিক, এটা একটু কড়াভাবে দেখলে। আবার একটা অন্যভাবে যদি দেখো, আমি একটু হকির উদাহরণ দিয়ে দেখাচ্ছি। 2021-এর টোকিও অলিম্পিক্সে যে জয়ী অধিনায়ক ছিলেন মনপ্রীত সিং, পরবর্তীকালে কিন্তু মনপ্রীত আর অধিনায়ক থাকেননি, হরমনপ্রীত সিংকে এক্স্যাক্টলি। অধিনায়ক করা হয়। হ্যাঁ, কিন্তু মনপ্রীত তো টিমে আছেন, একজন উল্লেখযোগ্য খেলোয়াড় হিসেবে আজও তিনি টিমে আছেন, এতগুলো বছর হয়ে গেছে। কাজেই এমনও হতে পারে বিসিসিআই হয়তো ট্রানজিশনটা এইভাবে দেখছে যে দেখো রোহিত, বিরাট, জাদেজা এই যুগটা শেষ হতে চলেছে, কিন্তু আমরা ওদের থাকা অবস্থাতেই একটা নতুনদের হাতে একটা ভালো ট্রানজিশন করিয়ে দিই। রোহিত টিমে একটা ভালো মেন্টার হিসেবে থাকুন, তিনি মেন্টার করুন শুভমানকে, কিন্তু নেতা হিসেবে শুভমান উঠে আসুন। এটা আমরা এইভাবেও জিনিসটাকে দেখতে পারি যদি আমরা পজিটিভ লাইটে দেখতে চাই। শুধু কোনো পার্টিকুলার ক্রিকেটার বা পার্টিকুলার ভালো এর ফ্যান বয় ফ্যান গার্ল হয়ে থেকে তো লাভ নেই। না। আলটিমেটলি আমাদেরকে ভারতীয় ক্রিকেটের স্বার্থটা দেখতে হবে। কাজেই সেই হিসেবে এক্স্যাক্টলি। তো ঠিকই আছে, আমার তো খারাপ লাগেনি জিনিসটা। সেটাই, সিদ্ধান্তটা একদম সঠিক সময়তে সঠিকভাবে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার মতো একটা টাফ সিরিজে রেখে দেওয়া হয়েছে, এবং এই যে প্ল্যানিংটা, এই প্ল্যানিংটা কিন্তু একদম ঠিক, যে রোহিত যদি সাউথ আফ্রিকা সিরিজের পরে সরেও যায়, হুম। এই মুহূর্তে ওকে কিন্তু তৈরি করে নিতে পারবে, মানে ওকে বলতে আমি গিলের কথা বলছি, গিলকে কিন্তু রোহিত গাইড করতে পারবে। কারণ রোহিতের মধ্যে কিন্তু ওই ইগো জিনিসটা খুব কম আছে। রোহিত যখন মুম্বাই টিমেও যখন খেলে, মুম্বাই টিমকেও কিন্তু ভালো মতোই গাইড করছে। সেই হ্যাঁ, হ্যাঁ, সেটাই, সেটাই। এবং তুমি দেখো তোমার বিরাট কোহলির যখন ক্যাপ্টেন্সি চলে যায়, ফর এক্সাম্পল বিরাট কোহলির কত 2021 সালে প্রথমে টি-20 ছাড়লেন, ওডিআই ছাড়লেন। ওডিআইটা তো একরকম উনি তখন, মানে তখন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঙ্গে কিছুটা মতানৈক্যই হয়েছিল। মানে উনি প্রথমে টি-20 ক্রিকেট ছাড়লেন, তখন সৌরভ গাঙ্গুলি তাকে বলেন যে সাদা বলের ক্রিকেটে একটাই অধিনায়ক থাকুক। তখন উনি এটাও ছেড়ে দিলেন পর্যন্ত, কি বলে আমাদের একদিনের অধিনায়কত্ব উনি ছেড়ে দিলেন। এবার তারপরে একটা দক্ষিণ আফ্রিকাতে টেস্ট সফর ছিল, সেই টেস্ট সফর চলাকালীন সিলেকশন কমিটির চেয়ারম্যান তখন চেতন শর্মার সঙ্গে ওনার আবার মতানৈক্য লাগলো। উনি তখন দুম করে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিলেন, অথচ টেস্ট ক্রিকেট তো ওনার ছাড়ার কোনো কারণ ছিল না অধিনায়কত্বটা, কিন্তু উনি একদমই ছিল না। ছেড়ে দিলেন। হ্যাঁ, কিন্তু তারপরেও তুমি দেখো বিরাট কোহলি তো অ্যাজ আ টিম ম্যান তো টিমকে ভালোই মেন্টারিং করেছে। এক্স্যাক্টলি। তারপরেও হ্যাঁ, একই জিনিস MS ধোনিও করেছেন। MS ধোনি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরেও তো টিমের সঙ্গে ভালো মেন্টারিং করেছেন। আমরা তো MSD কে টিমের সঙ্গে ভালোভাবেই মিশে যেতে দেখেছি। নতুন অধিনায়ক বিরাট কোহলিকে ভালো মতো সাপোর্ট দিয়ে কিন্তু টিমটাকে উনিও দাঁড় করিয়েছে। কাজে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি চলে যাওয়া মানে রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের সেবক হয়ে থাকবেন না, বা উনি ভারতীয় ক্রিকেট থেকেই সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাবে, এটা বোধহয় একটু অতিরঞ্জিত কল্পনা হয়ে যাচ্ছে। কেননা অতিরঞ্জিত কল্পনার প্রধান কারণ হচ্ছে ক্যাপ্টেন। গৌতম গম্ভীরের যে সোজাসাপটা কথা, বা গৌতম গম্ভীরের যে স্ট্রেট ফরওয়ার্ড যেটা ডিসিশন নেওয়াটা, এটাকেই পছন্দ করতে পারছেন না তাদের বিখ্যাত ফ্যান বেসরা। এটাই হয়ে গেছে মেন প্রবলেম। দেখো জিজি একটা বোল্ড লোক, ওর ক্রিকেটের জীবনেও তুমি যদি দেখে থাকো, ও কিন্তু সোজাসাপটা কথা চিরকাল সোজাসাপটা ভাবেই ও বলেছে। ওর যদি তুমি ওর লাইফ প্যাটার্নটা যদি দেখো, ও যখন KKR এর অধিনায়কত্ব করেছে বা ভারতের হয়ে খেলেছে, সত্যি কথা বলতে গেলে লোকটা কিন্তু তার প্রাপ্য সম্মান পায়নি কোনো সময়। না। আজকে না। আমরা আজকে আমরা 2007 টি-20 ওয়ার্ল্ড কাপ বলো বা 2011 ODI ওয়ার্ল্ড কাপ জেতা বলো, দুটো ফাইনালেই তো ওই লোকটা যদি ওটাতে 75 আর এটাতে 97 না করতো, ভারত কি ম্যাচগুলো জেতার জায়গায় থাকতো? কিন্তু মানুষ একদমই না, তাকে, একদমই না। এই সে তো কথাটা আমি বারংবার বলে এসেছি, বারবার, যে ওই যে ফাইনালের যে একটা ইম্প্যাক্ট, আমরা তো সেই অনেক দিন থেকে ফাইনাল দেখছি। 2003-এ যখন ইন্ডিয়া যখন প্রথম ফাইনালে ওঠে ওয়ার্ল্ড কাপের, মানে প্রথম বলতে আমি বলতে চাইছি নতুন জেনারেশনের সাদা বলের ফাইনাল, লাল বলের ফাইনাল না। সেই সময় থেকে কিন্তু আমাদের ফাইনালে বারবার আমরা ব্যর্থতা দেখেছি। কি সচিন বলো কি যেই বলো, ফাইনাল কিন্তু ক্লিক করাতে পারেনি। হ্যাঁ, কেন সৌরভ গাঙ্গুলি অত্যন্ত ভালো অধিনায়ক ছিলেন, কিন্তু ফাইনালে গিয়ে তো ক্লিক
করতেন না, এটা তো বাস্তব। ফাইনালে একদম ফাইনালে গিয়ে তো আমরা বিগ ম্যাচ উইনার তো আমরা ছিলাম না, আমরা হুম বিগ ম্যাচ প্রেসার সিচুয়েশনে আমরা চোখ করতাম। এখন এক্স্যাক্টলি সেখান থেকে তো প্রথম এই ধোনির ক্যাপ্টেন্সি, তারপরে গৌতম গম্ভীরের খেলা, এটাই কিন্তু চাকাটা ঘুরিয়েছে। আর হুম গৌতম গম্ভীর সম্বন্ধে আমি একটা কথা বলতে পারি, গৌতম গম্ভীর কিন্তু দিল্লি ঘরানার লোক। এবং হুম দিল্লি ঘরানার তুমি যদি ক্রিকেটটা দেখো, এরা কিন্তু খুব ডেয়ার ডেভিল ক্রিকেটার তৈরি করে, দিল্লি বা পাঞ্জাব এরা, এই হুম বেল্টটা, নর্থ ইন্ডিয়া বলছি। সেখানে হুম বম্বে হচ্ছে অনেক সফিস্টিকেটেড। আমি হুম বম্বের ক্রিকেটটাও অনেক সফিস্টিকেটেড। বম্বে কিন্তু কিলার ইনস্টিংক্ট ওয়ালা ক্রিকেটার কিন্তু বম্বে তৈরি করে না। বম্বে হচ্ছে বম্বে হচ্ছে মোরাললেস ব্যাটসম্যান তৈরির কারখানা। কিন্তু হুম দিল্লি বা তুমি অন্য পাঞ্জাব বলো, হরিয়ানা বলো, এরা ট্র্যাডিশনালি ডেয়ার ডেভিল লোক তৈরি করেছে, যাদের মানে লড়ার স্পর্ধাটা অনেক বেশি। কপিল দেবকে তুমি দেখো, তুমি গম্ভীরকে দেখো, বিরাট কোহলিকে দেখো, ফর এক্সাম্পল যুবরাজ সিংকে দেখো, এরা অনেক লড়াকু মেন্টালিটির লোক। এখন ঠিক গম্ভীরের গম্ভীরের যে কাঠামোটা, গম্ভীরের ভেতরের যে খাঁচাটা, ওর ওর বুকের পাটাটা কিন্তু অনেক বেশি। হ্যাঁ। হুম এখন অনেক সময় কি হয়, মানে রিফর্মস কে এগিয়ে নিয়ে যেতে গেলেও তো একটু বোল্ড হতে হয়। তখন হুম তুমি সবাইকে খুশি করতে পারবে না। হ্যাঁ, এটা হতে পারে, যেটা কি আছে আজকে, রোহিত শর্মার পিআর এজেন্টস আছে, ওর মিডিয়া অ্যাসোসিয়েটস আছে, স্পন্সর্স আছে, এন্ডোর্সমেন্টস আছে, তারা মিলে একটা সোশ্যাল মিডিয়ায় একটা বিশাল হাওয়া তৈরি করে দেয়। যেটা স্বনামধন্য সাংবাদিক গড়িয়া মজুমদার প্রথম এটা নিয়ে লিখেছিলেন। এইটা একটা ইস্যু আছে, কিন্তু হুম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার যাই থাক ইন্ডিয়ান ক্রিকেটকে তো এগোতে হবে। আর এক্স্যাক্টলি এবং এখনই আমি সেটা কিন্তু বলবো, এগোচ্ছে। হ্যাঁ হ্যাঁ তুমি কিন্তু যদি ভেবে দেখো আমরা কিন্তু রেজাল্ট পাচ্ছি। আজকে ইংল্যান্ডে যেখানে বলা হয়েছিল যে আমাদের টিম 5-0-তে হেরে আসবে, সেখানে কিন্তু হুম 2-2 করে আসা এবং অনভিজ্ঞতার জন্য আমরা সেই সিরিজটা জিততে পারিনি। যদি আরেকটু অভিজ্ঞ হতো এই সিরিজ কিন্তু আমরা একদম জিতেই ফিরতাম। একদম একদমই তাই। এবং খুব হাড্ডাহাড্ডি কাঁটায় কাঁটায় সিরিজ হয়েছে। এবং এটা গৌতম গম্ভীর, শুভমান গিল এই টিমটার জন্য এটা বিরাট বড় টেস্ট ছিল, একটা অ্যাসিড এক্স্যাক্টলি টেস্ট ছিল। এই সিরিজটা যদি এই টিমটা হেরে যেত, শেষ দিন যদি ওভালে কোনো মতে ইংল্যান্ড ওই 6টা রান যদি করে দিত, তাহলে কিন্তু মিডিয়া আজকে কিন্তু টিমটা যে লড়ে এসছে সেইটা নিয়ে ফোকাসই করতো না। তখন গৌতম না গম্ভীর ব্যর্থ, শুভমান গিলকে ক্যাপ্টেন হওয়ার যোগ্য নয়, তখন কিন্তু এই ন্যারেটিভটা তৈরি হতো। এক্স্যাক্টলি সেটা, হ্যাঁ, সেটা সিরাজ ওই অ্যাটকিনসনকে বোল্ড করে দিল ইয়র্কারে, পুরো গল্পটা পাল্টে গেছে। নাহলে কিন্তু মিডিয়া এই ন্যারেটিভটা, 5 মিনিট বাদে মিডিয়া এই ন্যারেটিভটা নিয়েই রেডি ছিল যে এদের দ্বারা হবে না, এরা প্রেশার সামলাতে পারে না, আমাদেরকে রোহিত শর্মাকে ফিরিয়ে আনতে হবে, এই জাতীয় ন্যারেটিভ নিয়েই মিডিয়া রেডি ছিল। পুরো রেডি হ্যাঁ ছিল একদম। সেখানে, হ্যাঁ সেখানে অত একটা ইমেন্স প্রেশার, বা তুমি এই ম্যাচটা তুমি দেখো এশিয়া কাপ ফাইনালে, একটা অত প্রেশার সিচুয়েশনের ম্যাচ, যেখানে অপারেশন এক্স্যাক্টলি সিন্দুরের পরে, এটাই আমি বলতে চাইছি। আমি একটু তোমাকে ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে হুম তুমি যদি খুব ভালো করে দেখো এই যে 20 for 3 থেকে এই একটা হুম পলিটিক্যাল সিচুয়েশন এতটাই বাজে ছিল এই সময়টাতে। হুম 2022 বা তার আগের যে 2022-এ মেলবোর্নের যেটা জিতিয়েছিল হার্দিক আর আমাদের বিরাট কোহলি মিলে, তখন কিন্তু পলিটিক্যাল সিচুয়েশন এত খারাপ ছিল না। তখন যদি ইন্ডিয়া ম্যাচটা হেরেও যেত এত হয়তো হুম কথা উঠতো না, কিন্তু এই পজিশনে দুটো ম্যাচ জেতার পরেও ফাইনালে যদি হেরে যেত তাহলে কিন্তু একটা হ্যাঁ বিরাট কথা উঠতো। এবং এই যে আমরা যে হ্যাঁ বিরাট বলছি কথা যে উঠতো। মেন্টাল তৈরিটা, যে ইয়াং জেনারেশনকে তৈরি, আজকে তুমি যদি তিলককে দেখো, আমি কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে তিলকের এই ইনিংসটা বিরাট কোহলির ওই 2022-এর মেলবোর্নের ইনিংসের থেকে এক ফোঁটা কম দেখছি না। কারণ ওই যে না, কম একটা, দেখা যায় না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বিরাটের যে ইনিংসটা সেদিনকে বিরাট খেলেছিল, এটা কিন্তু আমি বিরাটের সঙ্গে তুলনাও করছি না বা কম্পেয়ারেও যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি যে একই ধরনের ইনিংস ছিল দুটোই। যে এই যে 20-3 থেকে ম্যাচটা জিতিয়ে ফেরা, এটা কিন্তু একটা বিরাট সাফল্য। কারণ ফাইনাল যে কোনো দিন, কারণ এই বিরাট, এই কোহলি, এই যে বিরাট কোহলি, এই রোহিত শর্মা, এরাই কিন্তু 2017-তে পারেনি বস। 2017-তে কিন্তু এই পাকিস্তানকে গ্রুপ লিগে হারানোর পরও 2017-র ফাইনালে মুখ থুবড়ে পড়েছিল এই ইন্ডিয়ান টিমই। হুম 17 চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে তো এই টিমটাই তো চাপটা নিতে না, পারেনি। চাপটা রাখতে এখন পারেনি। হ্যাঁ, সেখানে অপারেশন সিন্দুরের পরে একটা এত প্রেসার কুকার সিচুয়েশনের ম্যাচ,
সেখানে সুন্দর চাপ সামলেছে। এবং আমি তিলক ভার্মাকে একটা ব্যাপার বলবো, ওই ইনিংসটা হওয়ায় ওর যেটা হলো, ও একটা নর্মাল আইপিএল প্লেয়ার থেকে কিন্তু আজকে গ্র্যাজুয়েট হয়ে একটা ইন্ডিয়ান টিমের প্রেসার হ্যান্ডেল করতে পারে, ওই স্তরটাতে কিন্তু ও উঠে গেল। একদমই। হ্যাঁ, আমি এখনো ওকে বিরাট কোহলির আমি ওই না না, কম্পারিজনে আমি কম্পিটিশন না, যাচ্ছি না, বিরাট কোহলি হতে এখন অনেক সময় লাগবে। বিরাট অনেক কোহলি সময় লাগবে। বিরাট কোহলি আজকে ওর সঙ্গে তুলনার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু হ্যাঁ, এই যে বিরাট কোহলি হয়েছে, সেটাও কিন্তু এই সুযোগ পাওয়ার জন্যই। এই হ্যাঁ, সুযোগটাই মানুষকে তৈরি করে। হ্যাঁ, সেখানে ও যে এই প্রেসারটা যে ও হ্যান্ডেল করতে পেরেছে, এইটাই কিন্তু ওকে একটা অন্য পেডেস্টালে উঠিয়ে দিল। একটা সময় ভারতীয় ক্রিকেটাররা কিন্তু এই প্রেসারটা হ্যান্ডেল করতে পারতো না। 80 বা 90 এর দশকে পাকিস্তান টিম আমাদেরকে তখন প্রেসার সিচুয়েশনে হারিয়ে বেরিয়ে যেত। বলে কিন্তু বলে বলে সেখান হারাতো। থেকে আমরা সেই প্রেসারটাকে ওভারকাম করছি। এবং আসল তো দেখো, তোমার বিশ্বকাপ হবে, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-20 বিশ্বকাপও আসছে, বা চাপের টেস্ট সিরিজ। আমি ভারত দক্ষিণ আফ্রিকাটার কথাটা তো একটু আসবো, সিরিজটা হতে যাচ্ছে, ওটাও কিন্তু অত্যন্ত একটা কঠিন সিরিজ হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। কাজে তোমাকে কিন্তু প্রেসার হ্যান্ডেল করতে পারতে হবে। মেন্টাল প্রেসার তুমি যদি হ্যান্ডেল করতে না পারো, তুমি বড় ম্যাচে তুমি সাফল্য পাবে না। সেখানে আমি গম্ভীরকে ক্রেডিটটা এই কারণেই দেবো যে জিজি একটা বিকল্প সাইড বানাচ্ছে যারা বিগ ম্যাচ প্রেসার হ্যান্ডেল করতে পারে। এইটা হলে আমরা সব রকম তিনটে ফরম্যাটের ক্রিকেটেই কিন্তু আমরা আমাদের যে ছাপটা বজায় রাখা, যে ভারতীয় ক্রিকেটের ব্র্যান্ডটাকে বজায় রাখা, আমরা কিন্তু এটা বজায় রাখতে পারবো বলেই আমার বিশ্বাস। কেন জিজি অনেক লং আমারও টার্মে বিশ্বাস, কাজ করছে। এটা আমারও বিশ্বাস। যে যাই বলুক, একটা প্রেসার আমরা তো দেখেছি যে প্রেসার মুহূর্তে ভেঙে যাওয়া। 2017, 2019 প্রচুর উদাহরণ। ইভেন তোমার 2023 ফাইনালটাও সেই একই উদাহরণ, যে ফাইনালে ভেঙে পড়া। সে ফাইনালে ভেঙে পড়লেন। ইনফ্যাক্ট আমি 2000 ব্যক্তিগত লেভেলে আমি এখনো মনে করি, রোহিত শর্মা যদি সেদিন একটু ধরে খেলতো, নিজের ইম্পালসটা যদি একটু চেক করতেন, ওই 19 নভেম্বর 2023-এ ওই ওভারে যেখানে 10টা রান এসে গেছে, সেখানে গ্লেন ম্যাক্সওয়েলকে আর একটা 6 মারতে যাওয়ার কোনো দরকার নেই। উনি যদি 20 ওভার অব্দিও যদি টিকে যেতেন এবং ভারত যদি 120-30 ফর 1 কি 2 এই অবস্থায় থাকতো, ভারত কিন্তু ম্যাচটাকে নিয়ে বেরিয়ে যেত। ও ইনফ্যাক্ট একদম ওনার আউটটাই কিন্তু সেদিন টার্নিং পয়েন্ট হয়ে যায়। ওটা যদি না হতো তাহলে 23-এর বিশ্বকাপও রোহিতের হাতে উঠতো। যাই হোক, সেটা তো যেটা এখন কিছু করার নেই, হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে যেটা তোমাকে আরেকটা বলি, এই মোটামুটি এই ধারণার পরবর্তীতে যার একটা যেটা কথা হচ্ছে হর্ষিত রানাকে নিয়ে। আমি আমার মতবাদটা প্রথমে বলি যে এই মুহূর্তে যদি আমরা খুব ট্যাক্টফুলি দেখি, আমাদের বোলিং ইউনিট, যেটা পেস বোলিং ইউনিট, যেটা কোহলি আর শাস্ত্রীর জমানাতে ভারতরুণের হাত ধরে উঠে এসেছিল, সেই পেস বোলিং ইউনিটটা কিন্তু ভেঙে গেছে। এই মুহূর্তে তুমি যদি তাকিয়ে দেখো যে আমাদের বড় বড় যে প্লেয়ার, যারা একটা সময় ধরা হয়েছিল যে উঠে আসবে, মহসিন খান, উমরান মালিক বা নটরাজনের মতো, এরা কিন্তু প্রত্যেকেই উন্ডেড এবং আজকে ফোকাস থেকে হারিয়ে গেছে। এই মুহূর্তে হর্ষিত রানা, অর্শদীপ সিং, সিরাজ, বুমরা এবং মানে মোটামুটি যদি ধরি প্রসিদ্ধ কৃষ্ণা ছাড়া, আমি কিন্তু আশেপাশের এতে কোনো সঠিক পেস বোলার দেখতে পাচ্ছি না যারা ফিট এবং দেশের জন্য লং রানে সেবা করতে পারবে। আমি হর্ষিত রানাকে পার্সোনালি একটা জায়গা থেকে সাপোর্ট করছি। সেটার একটাই রিজন হচ্ছে বিকল্প নেই। হর্ষিত রানার আর একটা কারণ হচ্ছে, হর্ষিত রানা টাইমলি উইকেট নিতে পারে। ওকে যখনই খেলা হয়েছে, ও হয়তো মার খেয়েছে কিন্তু ও ফিরে এসছে। তুমি ইভেন যদি তুমি লাস্ট যে ম্যাচটা ও খেলেছিল এদের সাথে, সেখানেও তুমি দেখবে যে ম্যাচটা ওকে শ্রীলঙ্কার সঙ্গে খেলানো হয়েছিল, সেখানেও কিন্তু লাস্ট ওভারটা ও ফেরত এসেছিল। ও এবং অর্শদীপ লাস্ট দুটো ওভার ভালো বল না করলে কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে ওই ম্যাচটা আমরা হেরে যাই। আমি হর্ষিত রানাকে, গৌতম গম্ভীর ডেফিনেটলি কিছু একটা নজরে রেখেই হয়তো তাকে তৈরি করার চেষ্টা করছে। আমি জানি না পুরোপুরি সফল হবে কিনা ভবিষ্যতে, কিন্তু এই মুহূর্তে কি সত্যিই কি কোনো বিকল্প আছে ওকে ছাড়া? তুমি আমাকে একটা কথা বলো তো, যে বুমরা, সিরাজ ছাড়া এই মুহূর্তে আর তিনটে পেস বোলার আমাদের হাতে, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা আর অর্শদীপ সিং। তাছাড়া তো আমি আর কাউকে দেখতে পাচ্ছি না যে আমাদের দেশের জন্য লং রানে সেবা করতে পারবে। তোমার কি মতবাদ? তুমি যখন এইটা বলছো, তখন আমি একটা কথা যোগ করি, জসপ্রীত বুমরাকেও কি এখন একটা পুরো অপশন আর বলা যায়? বোধহয় না। কেন, জসপ্রীত বুমরা হ্যাজ অলসো পাস্ট হিজ প্রাইম, এবং তাছাড়া তার ইনজুরি ফিটনেস ইস্যুস আছে। সে নিজেকে বাঁচিয়ে খেলছে, সব ম্যাচে কিন্তু সে খেলতে পারছে না। এটা যদি খেয়াল করে দেখো, এই অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে কিন্তু
জসপ্রীত বুমরা যাচ্ছেন না। না। জসপ্রীত বুমরা এশিয়া কাপ টুকু খেলছেন, ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে টেস্ট টুকু খেলছেন, ইংল্যান্ডেও কিন্তু উনি সব ম্যাচ উনি খেলেননি, এই যে নিয়ে বিতর্ক হয়েছে। এখন জসপ্রীত বুমরার যেটা সমস্যা হচ্ছে, জসপ্রীত বুমরার অ্যাকশন থেকে উনি পেস জেনারেট করেন, রান আপ থেকে পেস জেনারেট করেন না, যে জন্য ওনার ইনজুরি প্রোন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এইটা এইটা ক্রিকেট, এইটা মানে মেডিকেল বিজ্ঞান দিয়ে কথাটা বলছি। কাজেই জসপ্রীত বুমরা এখন টেস্টে থাকবেন না ওডিআই 2027 ওয়ার্ল্ড কাপকে কনসেন্ট্রেট করবেন, এটাও কিন্তু একটা ভাবার টাইম এসেছে। হ্যাঁ, হয়তো এখনই এই ইস্যুটা সামনে আসবে না, কিন্তু তুমি 3-4 মাস তুমি যেতে দাও, এরপরে তুমি দেখবে জসপ্রীত বুমরা হয়তো কিছু টেস্ট খেলছেন, কিছু ওডিআই খেলছেন, উনি কিন্তু নিজেকে শক্তিটা বাঁচিয়ে খেলবেন। হয়তো 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের কথা ভেবেই এইটা হয়তো ওনার সঙ্গে গম্ভীর বা এই ন্যাশনাল ক্রিকেট একাডেমি বেঙ্গালুরু সেইভাবেই উনি নিজেকে তৈরি করেছে একটা। হ্যাঁ, এবারে একটা কথা হচ্ছে, অনেকে বলছে হর্ষিত রানাকে কেন বেশি খেলানো হচ্ছে, কেন অর্শদীপকে খেলানো হচ্ছে না। আমার নিজের যেটা মনে হচ্ছে, যেটা তুমি এক্স্যাক্টলি বললে, হর্ষিত রানা 2-4টে 4-6 খেয়ে গেলেও সে ভয় পায় না, সে উইকেট তুলে নেবার ক্ষমতা রাখে। এখন তোমার বড় ম্যাচে তোমাকে উইকেট তুলতে হবে, শুধু রান চেক করে তুমি বার করতে পারবে না। কাজেই সেইটার দিক দিয়ে হয়তো হর্ষিত রানা প্রাইম ফোকাসে আছে, কিন্তু এর মানে এটা নয় যে অর্শদীপ সিং কিন্তু বিবেচনায় নেই। অর্শদীপ সিং কিন্তু সবকটা টুরেই কিন্তু স্ট্যান্ড বাই হিসেবে থাকছে। জিজি কিন্তু ডিজি বা অজিত আগারকার কিন্তু ওকে বাদ দেয়নি। ঠিক অপরচুন মুভমেন্ট, সঠিক মুভমেন্ট হলেই অর্শদীপ সিংও ফিরবে বলেই আমার বিশ্বাস, মেন 11-এ ফিরবে বলেই আমার বিশ্বাস। তার কারণ হচ্ছে বিশ্বকাপটা সাউথ আফ্রিকাতে হতে যাচ্ছে, ওখানে কিন্তু অর্শদীপ সিংকে লাগবে। একটা বাঁহাতি বোলার আমাদের দরকার আছে, যেরকম তোমার দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন আছে, ঠিক তেমনি আমাদের একটা ন্যাচারাল বাঁহাতি ভালো সুইং বোলার দরকার। কেন বাঁহাতি সুইং বোলার নিয়েই আমরা বিশ্বকাপ জিতেছি 2011-তে। তুমি জাহির খান বলো, তুমি আশিস নেহরা বলো, এরা সবাই ছিলেন, বা টি20 বিশ্বকাপে ইরফান পাঠান ছিলেন, এরা সব ছিলেন ওই বিশ্বকাপটায়। কাজে একটা বাঁহাতি বোলার থাকলে আমার অ্যাঙ্গেল ভ্যারিয়েশন করতে অনেক আমি এক ইজ আসবে। তাছাড়া অর্শদীপের সুইং ভালো, অর্শদীপ হয়তো ইংল্যান্ডে সুযোগ পাননি বা পাননি, কিন্তু আমি পার্সোনালি মনে করি একটু ও ওয়েট করুক, একটু ধৈর্যটা ও ধরে রাখুক, টিমম্যান হয়ে থাকুক, ওর সময় আসবে। এখনো অনেকটা বিশ্বকাপের জন্য প্রায় বছর 1.5 পৌনে 2 বছর সময় আছে, ওর সঠিক সময় ওর আসবে। এবং সঠিক সময় তোমার সামনের এই অস্ট্রেলিয়া সফরেই আসতে চলেছে, কারণ অস্ট্রেলিয়া সফরে যে আমাদের মেন পেস ইউনিট সিরাজ, অর্শদীপ আর হর্ষিত রানা, এই তিনজনেই কিন্তু মেন পেস ইউনিট এবং তিনজনেই খেলবে। হ্যাঁ, আর অস্ট্রেলিয়া সিরিজটাকে আমি ব্যক্তিগতভাবে আর একটা কারণে ক্রিটিক্যাল বলছি 2027-কে মাথায় রেখে। কেন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা এই দুটো দেশই হচ্ছে দক্ষিণ মেরুর দেশ, দুটোই তোমার সাদার্ন হেমিস্ফিয়ারের কান্ট্রি, কিন্তু দুটোই কিন্তু সাদার্ন হেমিস্ফিয়ারের কান্ট্রি। কাজেই কন্ডিশন কিন্তু সিমিলার আছে। তুমি মানে বাউন্সটা, পিচে যে বাউন্সটা, এইটা তুমি অস্ট্রেলিয়াতে যেরকম পাবে এই জিনিসটা তুমি দক্ষিণ আফ্রিকাতেও পাবে। কাজেই অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মাটিতে তৈরি হলে কিন্তু সেই টিম 27 সালে অনেক বেশি অ্যাডভান্টেজে থাকবে, যে জন্য এই সিরিজটা ভারতের খুবই ক্রিটিক্যাল। ওরা যদি সামনের দিকে তাকাতে চায়, এখানে মানে অত্যন্ত ভালো সুযোগ আছে নিজেদেরকে দেখিয়ে নেওয়া বা ঝালিয়ে নেওয়ার, এটা দরকার আছে। আর প্রসিদ্ধ কৃষ্ণা সম্বন্ধে একটা কথা বলি, প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু মূলত হিট দ্য ডেক বোলার, হিটিং দ্য ডেক বোলার। ওর সুইং কম, কিন্তু ওর সঠিক লেন্থে কিন্তু বল পিচ করানোর ক্ষমতা বেশি। ও প্রচুর হয়তো মার খেয়েছে ইংল্যান্ডে, কিন্তু তুমি আবার একটা নেবার ক্ষমতাটা তুমি দেখো। লাস্ট টেস্ট যেটা ওভালে হলো, ও জো রুটকে কোন সময় আউট করেছে? তোমরা যখন আমরা অনেকেই মিলেই সবাই মিলে ফোর্থ টেস্ট শেষে যখন 35 রান করতে হবে, হাতে 4 উইকেট, সবাই ধরে নিয়েছে ইংল্যান্ড ম্যাচটা জিতে যাবে। কিন্তু তখন আমি একটা কথা বড় আলাপ পরিচয় একটা কথা বলেইছিলাম, যে জো রুট আউট হয়ে গেছে মানে ইংল্যান্ডের কিন্তু আর ধরার লোকটা নেই, এখান থেকে ভারতের ম্যাচটা জেতা উচিত, এবং জিতলেও তাই। তুমি দেখো জো রুটকেও আউট করেছে, মানে মেন স্ট্রাইকের কাজটা ও করেছে। সবাই সিরাজকে নিয়ে বলছে, কিন্তু কেন প্রসিদ্ধ কৃষ্ণা প্রশংসিত হবে না? ও জো রুটকে আউট করেছে, এবং যে সময় জশ টাংকে ও বোল্ড করলো তখনই তো ম্যাচ শেষ হয়ে গেছে।
কেন সেটাই প্র্যাকটিক্যালি ক্রিস ব্রুকসের পক্ষে এসে আর ম্যাচ বের করা সম্ভব ছিল না। না। অ্যাটকিনসনকে মারতে হতো এবং মারতে গিয়ে সে আউট হতোই, এটা জানাই হুম ছিল। কাজে হুম এই যে দুটো উইকেট জো রুট এবং জশ টাংকে বোল্ড করা, হুম এইটা কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণার ম্যাচুরিটি বুঝিয়েছে। ও এক্স্যাক্টলি। ও ২০ ওভারে ৭০ রান দিয়েছে, এটা দেখো না ও কাদের উইকেটটা ও তুলেছে, ইম্প্যাক্টটা কোথায়। কাজে প্রসিদ্ধ কৃষ্ণার সেই পার্ট আছে, সেই পার্টস আছে বলেই তাকে সে টিমে চান্স পাচ্ছে, তার যোগ্যতা আছে। সে তো আমাকে অবশ্যই। অনেকে বলেছে মোহাম্মদ শামি কেন চান্স পাচ্ছেন না, এই নিয়ে আজকে আনন্দবাজারেও প্রচুর লেখা হয়েছে, অন্য কাগজে, সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছে। কিন্তু তুমি একটা কথা তুমি বলো তমগ্নদা, মোহাম্মদ শামিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি আমরা আদৌ ফিট অবস্থায় দেখেছিলাম? না না, ও একদমই ফিট ছিল না, ও একদমই ফিট তাহলে ছিল না। তখনই আমরা বলেছিলাম যে মোহাম্মদ শামি ইজ নট ফিট অ্যাট অল। হি ইজ নট ফিট এট অল। তাকে আমি আজকে লং টার্মে বিশ্বকাপের জন্য তাকে আমি ভাববো কি করি? হ্যাঁ, বুমরাকে তাও ভাবা যাচ্ছে, কেন বুমরা একটা স্ট্র্যাটেজি নিয়েছে যে আমি নিজেকে বাঁচিয়ে খেলবো, আমি সব ম্যাচে আমি খেলবো না, নিজের শক্তিটাকে ক্ষয় করবো না, নিজেকে বাঁচিয়ে খেলবো। কাজে সেটা ঠিক আছে, ওকে, আই আন্ডারস্ট্যান্ড ইউ। কেন উনিও জানেন আমি আমার সেরাটা পেরিয়ে এসেছি, কাজে আমি তো সেই ফিটনেস তো আমার নেই, কিন্তু বিশ্বকাপের জন্য আমি নিজেকে বাঁচিয়ে রাখছি। এবং বুমরার সঙ্গে বোর্ডেরও সেইভাবেই আলোচনা হয়েছে, গৌতম গম্ভীর সবার সঙ্গেও সেইভাবে আলোচনা হয়েছে। কাজেই ও নিজেকে সব ম্যাচে খেলবে না। কিন্তু মোহাম্মদ শামি তো কোনো আসার জায়গাতেই নেই, উনি আগে রঞ্জি ম্যাচ এইগুলো উনি খেলুন, তারপর তো ভাববে। সেটাই, মোহাম্মদ শামি ইজ পাস্ট, ওটাকে এখন আমাদের ধরে নিতে হবে। কিছু লোক এরকম বলবে, কিছু লোক বকবে, আমরা চিরকালই অতীতকে ধরে বাঁচতে ভালোবাসি, এটা বাঙালিদের ধর্ম। ফলে সেই জায়গা থেকে মোহাম্মদ শামি ইজ পাস্ট, ওকে নিয়ে আর ভাবলে চলবে না। কারণ ইংল্যান্ডে, তুমি যেটা বললে ইংল্যান্ডে যাওয়া বা প্রসিদ্ধ কৃষ্ণার যে পারফরমেন্স, আমি মনে করি সাউথ আফ্রিকাতে ফোর্থ সিমার হিসেবে মোহাম্মদ শামির জায়গায় যদি তুমি নাও, তাহলে ইদার অর্শদীপ অথবা তুমি প্রসিদ্ধ কৃষ্ণাকে চোখ বুঝে সেখানে ফিট করাতে পারো, কারণ মোহাম্মদ শামি ওখানে গিয়ে সেই পারফরমেন্স দিতে পারবে না। কেন সাউথ আফ্রিকায় আমি কোথায় খেলবো? আমি কেপটাউনে খেলবো, কেপটাউনে বাউন্সের জায়গা। আমি ডারবানে খেলবো, কিংসমিড ডারবান বাউন্সের জায়গা। জোহানিসবার্গে কিছুটা বল সুইং করলেও ওটাও মূলত বাউন্সের জায়গা। কাজে এই তো তোমার তিনটে ভেন্যু। তা তোমার যদি এই তিনটে ভেন্যুতে ওরা, হ্যাঁ মানছি এখন আইসিসি বলে যে না সাদা বলের ক্রিকেটে ব্যাটিং উইকেট করো, কিন্তু ২০২৪ টি-20 ওয়ার্ল্ড কাপের মতো অত স্পিনিং সহায়ক বা ব্যাটিং উইকেট কিন্তু তুমি সাউথ আফ্রিকায় এক্সপেক্ট করবে না। তোমাকে কিন্তু এই টাইপের উইকেটসে খেলতে হবে। তুমি যদি সেখানে বলে বাউন্স নেই এমন বোলারকে যদি আমি খেলাই, সে মানে হিটটা টেক করতে পারছে না, তাহলে কিন্তু আমি সাকসেসটা পাবো না। কাজে লং টার্ম প্ল্যানিং করতেই হবে, এটা করতেই হতো। মানে আবেগ, মানে আবেগ ঠিক আছে, আবেগ সে দেখো সে সব প্লেয়ারই ভালো প্লেয়ার থাকবি, কেন তাদের পছন্দের ক্রিকেটারকে নিয়ে ভাবা হচ্ছে না, কিন্তু কি কারণে ভাবা হচ্ছে না সেই লজিকটাও তো বুঝতে হবে। সেইটা তো এই যে একটা কথা আমরা মানে রোকো ঝুটি নিয়ে এত কথা বলছি, কিন্তু কেউ তো এটা বলছি না যে রবীন্দ্র জাডেজা এই অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজে চান্স পেলেন না, তাকে নিয়ে তো কথা হওয়া উচিত ছিল। হ্যাঁ, এখন এখন সেখানেও তিনি কেন চান্স পাচ্ছেন না? কেন সাউথ আফ্রিকাতে তার বোলিংটা কি এফেক্টিভ হবে? কোয়েশ্চেন মার্ক। এক্স্যাক্টলি, তার কারণ এই বোলিংটা কি মুহূর্তে এফেক্টিভ তুমি হবে? যদি দেখো সুন্দর বা অক্সার কিন্তু মানে ওয়ান ডেতে মানে সাদা বলে রবীন্দ্র জাদেজার থেকে অনেক বেশি এফেক্টিভ। রবীন্দ্র জাদেজা লাল বলে যেমন এফেক্টিভ, এরা কিন্তু সাদা বলে এই দুজন কিন্তু ওর সাবস্টিটিউট উঠে এসেছে। তাহলে আমি কেন রবীন্দ্র জাদেজাকে নিয়ে ভাববো? এবং তুমি দেখো লাল বলের ক্রিকেটেও রবীন্দ্র জাডেজা কিন্তু এখন মোর এফেক্টিভ অ্যাজ আ ব্যাটসম্যান রাদার দ্যান আ বোলার। ইংল্যান্ডে কিন্তু রবীন্দ্র জাডেজা ব্যাটিং আমাদেরকে বাঁচিয়েছে, এখন কিন্তু রবীন্দ্র জাডেজা প্রধানত ব্যাটিং অলরাউন্ডার, সে কিন্তু আর সেই লেভেলের বোলিং অলরাউন্ডার নেই। ওয়াশিংটন সুন্দরের বোলিং বরঞ্চ ইংল্যান্ডে সফল হয়েছে বেশি। কেন রবীন্দ্র জাডেজার যে আর্ম বলটা বলো, যেগুলো ওর মেন যে স্ট্রেংথটা ছিল, সেটা কাজ করে কিন্তু মেনলি উপমহাদেশীয় উইকেটে বা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয়েছে দুবাইতে, সেখানে ওটা কাজ করেছে। ওটা কিন্তু সাউথ আফ্রিকার কন্ডিশনস এর জন্য ওটা হয়তো কাজ নাও করতে পারে। তা ব্যাটিং এ কিন্তু আমার প্যারালাল সাদা বলের ক্রিকেটে সুন্দর এবং আকসার প্যাটেল তৈরি হয়েছে, তুমি যেটা বললে। কাজেই সেখানে তো সেই দিকটাও কিন্তু অজিত আগারকার এবং গৌতম গম্ভীর নিজেদের মধ্যে আলোচনা করেই ভাবনা চিন্তা করেছে। হয়তো হতে পারে পরের কোনো ওয়ানডে সিরিজে রবীন্দ্র জাডেজা চান্স পেলেন, কিন্তু মানে দরজা বন্ধ তার জন্য হয়ে গেল আমি এটা এখনই বলছি না, কিন্তু
একটা বিকল্প নীতির দিকে কিন্তু ভারতীয় ক্রিকেট হাঁটছে। একদম। হ্যাঁ, এবং আমি তোমাকে এই দুদিন আগেও আমি মানে বলেছিলাম একটা কথা, তুমি যদি খুব খুব যদি ভুল না করি এবং যা পরিস্থিতি যা 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 আপ টু ডেট যা খবর বা সেই জায়গাটা থেকে তুমি মিলিয়ে নেবে যে 2027 ওয়ার্ল্ড কাপে, ওডিআই ওয়ার্ল্ড কাপে আমাদের প্রথম 6জন ব্যাটিং লাইন আপ হতে চলেছে যদি ফিট থাকে। জয়সওয়াল, গিল, 3 নম্বরে তিলক, 4-এ শ্রেয়াস আয়ার, 5-এ KL রাহুল, আর 6-এ হচ্ছে হার্দিক পান্ডিয়া। যদি খুব ভুল না হয় বা যদি খুব আমি যেটুকু বিরাটকে চিনি বা বিরাটের যা পরিস্থিতি, রোহিত যে 2027 খেলছে না আমি তোমাকে এখনই ঘোষণা করে দিচ্ছি। এবং বিরাটও আমার কাছে যা খবর এবং যা বিরাটকে যতটুকু যা চেনা গেছে তাতে আমার মনে হয় যে বিরাটও হয়তো এবছরে ওয়ানডে থেকে ও নিজেকে সরিয়ে নেবে। ও 2027 অব্দি থাকবে কিনা আমার খুব সন্দেহ লাগছে। আর যদি থাকে তাহলে ওই 3 নম্বরে তিলকের জায়গায় বিরাট থাকছে, এই শুধু পার্থক্যটুকু হবে। কিন্তু আমার যা মনে হয় এই যে প্রথম 6জন লাইন আপ বললাম, এরা যদি 6জন যদি ফিট থাকে এটাই হচ্ছে 2027-এর আমাদের প্রথম লাইন আপ, যেটা নিয়ে আমরা প্রথম ম্যাচটি খেলতে নামবো। হ্যাঁ, এটা 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 হতে পারে। তবে রিগার্ডিং বিরাট কোহলি আমি একটু নিজের বক্তব্যটাকে আপাতত একটু রিজার্ভ রাখতে চাইছি। তার কতগুলো কারণ আছে। কেন, বিরাটের খেলার ধরনটা কিন্তু এখন অনেক পাল্টেছে। ও কিন্তু মানে অ্যাগ্রেসিভ ব্যাটিং এর জায়গায় ওর মেন টেন্ডেন্সি হচ্ছে কিন্তু খুচরো রান নেওয়া। এখন যেহেতু ফরম্যাটটা 50 ওভারের একদিনের ক্রিকেটের, সেখানে কিন্তু মিডল ওভার্সে খেলাটা খুব গুরুত্বপূর্ণ। মিডল ওভার্সের খেলাটা কিন্তু বিরাট কোহলি ওই 1 রান 2 রান 1 রান 2 রান এই করেই কিন্তু অনেকগুলো ম্যাচ পার করে। হ্যাঁ, কাজে সেটাকে কিন্তু ইগনোর করা যায় না। না, আমি ইগনোর একদমই করছি না, কিন্তু পরিস্থিতি হচ্ছে বিরাট আগে যেভাবে নিজের ইগো দেখিয়ে যেভাবে লাল বল থেকে নিজেকে সরিয়ে নিয়েছে বা সাদা বল থেকে নিজেকে একটা সময় ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে নিয়েছে, সেই সেন্সে বিরাটের যদি সেই ইগোটা যদি বজায় থাকে তাহলে আমি মনে হচ্ছে যে বিরাটকে আমরা 2027-এ দেখতে পারবো না। আর ইগো ছাড়া যদি ও থাকে, কারণ গৌতম গম্ভীর বা আগারকার এত বোকা নয় যে ওরা বিরাট কোহলিকে টিম থেকে বাদ দেবে। বিরাট নিজে না সরে গেলে ওরা কিন্তু টিম থেকে বাদ দেবে না। তবে বিরাট কোহলি সম্বন্ধে আমি একটা কথাও বলবো, যদি এখন উনি একদিনের ক্রিকেট থেকে উনি সরে যান, কেন আজকের যুগের ক্রিকেটে তো ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, স্পন্সরশিপস, অ্যাডভার্টাইজমেন্টস এইগুলোর তো গুরুত্ব আছে। উনি সরে যাবেন কি যাবেন না এই সিদ্ধান্ত বোধহয় ওনার নিজের হাতেও আর নেই। ওনাকে হতে পারে, এটা ঠিকই বলেছো। হ্যাঁ, কথা বলতে, যেটা রোহিত শর্মার ক্ষেত্রেও আমি বলবো, এদের কিন্তু পিআর এজেন্ট, ব্র্যান্ড এন্ডোর্সমেন্টস, ম্যানেজমেন্ট কনসালটেন্টস যারা এদের সঙ্গে জড়িত, তারা কিন্তু চাইবে এরা চালিয়ে যাক। হ্যাঁ, কেন বিরাট যদি আজকে ইগো দেখিয়ে সরে যান, ওনার হাতে কিন্তু আর আইপিএল ছাড়া কিন্তু আর কিছু থাকে না। এখন এনারা নিজেরাই এখন এক একটা বড় প্রতিষ্ঠান হয়ে গেছে। এত ইগো কেন্দ্রিক ব্যাপারটা কেন, এনারা নিজেরা এক একটা বড় প্রতিষ্ঠান হয়ে গেছে। এখন সেই প্রতিষ্ঠানটা এতটাই বড় বৃহৎ হয়ে গেছে, তারা এক একটা টাইমে কিন্তু এক এক সময় তারা কিন্তু ভারতীয় ক্রিকেটের থেকেও বেশি বড় হয়ে গেছে। এরকম টেন্ডেন্সি আমরা দেখবে, এদের হয়ে একটা পেড ট্রোল বাহিনী কাজ করে। যে কোনো সোশ্যাল মিডিয়ায় তুমি দেখবে একটা পেড ট্রোল বাহিনী কাজ করে। এদের কোনো সমালোচনা হলেই এদের আমি পেড ট্রোল বাহিনী কথাটা বলছি, কেন এইটা আমরা নোটিস করছি অনেক দিন ধরে, গত 2-3 বছর ধরেই আমরা এটা নোটিস করছি। তারা কিন্তু এতে পুরো রেডে করে ঝাঁপিয়ে পড়ে, যেমন ঝাঁপিয়ে পড়ে এই যেমন ধরো তুমি বা আমি লজিক্যালি কথাটা বলছি, এটাও কিন্তু হয়তো অনেকের পছন্দ হবে না, হয়তো আজকের লাইফটা হয়তো তারা সরাসরি দেখছেন না, কিন্তু কালকে যেই এটা রেকর্ডিংটা দেখবে অনেক সমালোচনার ঝড় কিন্তু আমাদের উপরে আসতে চলেছে। হয়তো আজকে বলে লোকে খেয়াল করছেন না, কিন্তু যেই এইটা রেকর্ডিংটা লোকে দেখবেন আমাদের উপরে কিন্তু প্রচন্ড ঝড় কিন্তু কাল থেকে আসবে। হ্যাঁ, কাজে এদের একটা ট্রোল বাহিনী তারা সোশ্যাল মিডিয়া জুড়ে, এনারা নিজেরা একটা প্রতিষ্ঠান হয়ে গিয়েছে। এখন সেই প্রতিষ্ঠানটা কি চাইবে যে তাদের মাথাটা সরে যাক? সরে গেলে তো সেই প্রতিষ্ঠানটারই আর কোনো অস্তিত্ব থাকবে না। ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট আছে বা আছে, আর তোমার রিটায়ারমেন্টটা এক্ষুনি করাতে কি তারা চাইবে? এগুলো অনেক ব্যাপার আছে। দেখো, রিটায়ারমেন্ট বল একটা অনেক বড় জিনিস। টেন্ডুলকারের
সচিনের রিটায়ারমেন্টের ব্যাপারটা আলাদা। উনি আলটিমেটলি ভারতীয় ক্রিকেটকেই সর্বোপরি ধরে নিয়ে উনি কিন্তু 2013 সালে সুন্দরভাবে একটা ফেয়ারওয়েল সিরিজ নিয়ে বেরিয়ে এসেছিলেন। দেখেছেন যে না, 39 বছর বয়সে আমি নিতে পারবো না ভারতীয় ক্রিকেটকে এই শরীর নিয়ে, কাজেই সেটা উনি বুঝে সরে এসেছিলেন। কিন্তু এখন ইদানিং টি20 কালচার, ফ্র্যাঞ্চাইজি লিগ বা ব্র্যান্ড এন্ডোর্সমেন্টস বা সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম ফলোয়ার, কে আমাকে লাইক দিচ্ছে, কে আমাকে লাভ দিচ্ছে বা কে আমাকে অ্যাংরি রিয়াকশন দিচ্ছে, এই ব্যাপারটা এত বেশি এখন প্রাধান্য পেয়ে গেছে যে তুমি ঠিক যুগের সাথে কিন্তু আজকের যুগটাকে তুলনা করতে পারবে না। আজকে কিন্তু এই ব্যাপারগুলো এসে গেছে, মানে কাজে এখানে মানে রিটায়ারমেন্ট, আমি ফাইনালি when I decide to hang up my boots, that is not in my hand. এটাই সব থেকে দুঃখের কথা। উনি রিটায়ারমেন্টটাও কবে নেবেন, কি নেবেন, সেটাও কিন্তু ঠিক করে দেবে ওনার টিয়ার ম্যানেজমেন্ট টিম। ওটা কিন্তু ওনার হাতে নেই, যেটা রোহিত শর্মারও হাতে নেই। নইলে আইডিয়ালি তুমি বলো, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে সেদিনই রিটায়ার করা ছিল রোহিত শর্মার আইডিয়াল। আমি জেতা অবস্থায় ছেড়ে দিলাম, এর থেকে বড় সম্মানের জায়গা আর কি থাকতো। আজকে অনেকে বলছে হ্যাঁ উনি দেখলেন ওনার ক্যাপ্টেন্সি চলে গেছে, এখন এই অবস্থা অব্দি তো থাকার তো দরকার ছিল না। উনি তো চাইলে তো উনি কখনো করতে পারতেন, কিন্তু ওনার টিয়ার ম্যানেজমেন্ট টিম ওনাকে ছাড়তে দেয়নি। এগুলো এটা একদম সঠিক বিশ্লেষণ দিয়েছে, একদম যে আমাদের গ্রুপের তরফ থেকে এটা সম্পূর্ণ সঠিক বিশ্লেষণ। হ্যাঁ, একটু আমার মনে হয় তমগ্নদা মহিলা ক্রিকেটটাকে নিয়েও আমরা শেষ একটু 2-3 মিনিট একটু বলি, কেননা তন্ময় মল্লিক রিকোয়েস্ট করেছিল যে শুধু পুরুষ ক্রিকেট মহিলা ক্রিকেট নিয়েও। প্রথম দুটো ম্যাচে শ্রীলঙ্কা এবং বিশ্বকাপে শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে আমরা হারিয়েছি। প্রথম কথা, কালকে মানে আজ অব্দি কোনোদিনই পাকিস্তান মহিলা টিম ভারতীয় মহিলা ক্রিকেট টিমকে হারাতে পারেনি, এটা 12-0 রেকর্ড হয়ে গেল। হ্যাঁ, এই অবধি তো সবই ঠিক আছে, তবে এবারের মহিলা টিমের একটা মুশকিল হচ্ছে, আমি জানি না এটা পরবর্তীকালে এরা পিক করবে কিনা। আমি এই 2003 সালের ছবি দেখতে পাচ্ছি, যেখানে আমরা ওই প্রথম এতে জেতার পরে ঘুরে দাঁড়াইতে পেরেছিলাম, কারণ এইবার এই প্রথম দুটো ম্যাচের পরে এই নেক্সট অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড, পরপর 3টি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে আমাদের হাতে। পরের ম্যাচটাই সাউথ আফ্রিকার এগেইনস্টে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, সাউথ আফ্রিকার এগেনস্টে। এবং এই যে টিমের মধ্যে কিন্তু মেন যেটা হচ্ছে আমাদের মিডল অর্ডারে কিন্তু মানে আমাদের ক্যাপ্টেন কিন্তু কোর কিন্তু একদম মানে ফিট হচ্ছে না। এটার যে কারণটা আমি জানি না, হয়তো বড় ম্যাচে মান্দানা বা এরা হয়তো খেলে দেবে, কিন্তু প্রত্যেক ম্যাচ তোমাকে মান্দানা বা তোমাকে স্নেহা বা তোমাকে দীপ্তি জেতাবে না। তোমার যে এই যে ব্যাপারটা হচ্ছে যে আমি বুঝতে পারছি না, রিচাও ওরকম টি20 মুডে বারবার ধরে খেলছে, কালকে হয়তো রান করে দিয়েছে, কিন্তু কালকে দেখলাম অনেকগুলো ক্যাচ মিস করেছে। আমি পুরো ম্যাচটা হয়তো লাইভ দেখিনি, কিন্তু কিছু কিছু জায়গাতে যেটা দেখেছি। ফলে আমি এই যে মহিলাদের টিম নিয়ে আমরা যতটা আশাবাদী বা যতটা মানে যতটা ফ্লারিশ করা হয়েছে, আমার কেন জানি মনে হচ্ছে টিম এবার সেই মানে একদম কংক্রিট যে টিম, সেটা কিন্তু আমাদের এই মুহূর্তে নেই। এই আগামী 3টে ম্যাচ আমাদের দানাটা বাঁধছে না। এবং এটার মেন কারণ হচ্ছে আমাদের ক্যাপ্টেনের রান না পাওয়া। ক্যাপ্টেন যদি মিডল অর্ডারে একটা বা দুটো যদি এই যে আগামী 3টে ম্যাচের মধ্যে যদি বড় ইনিংস না খেলতে পারে, এই টিম কিন্তু সেমিফাইনালে হয়তো যাবে। কারণ বাকি যে টিমগুলোর তুলনায় আমরা যে 4টে টিম দেখতে পাই, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া, এই ইংল্যান্ড অবশ্যই আছে, কিন্তু নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের মধ্যে হয়তো একজন উঠবে, হয়তো আমরা সেমিফাইনালে চলে যাব। কিন্তু সেমিফাইনালের পরবর্তী পথ কিন্তু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, যদি না কিছু মানে উন্নতি পরবর্তীকালে সময়ের সঙ্গে সঙ্গে যদি ঘটাতে পারে। এই সেমিফাইনাল অবধি হয়তো আমাদের হয়তো এন্ড হয়ে যাবে, এটা আমার ব্যক্তিগত মত। এটাই তো রাউন্ড রবিন লিগ ফরম্যাটে খেলা হচ্ছে, যে সবাই সব ম্যাচই খেলবে, সবাই সব টিমের এগেনস্টে খেলে, ওই সেই লিগ সিস্টেম যেরকম 2023-এর পুরুষ বিশ্বকাপে আমরা দেখেছি, ওই ফরম্যাটে খেলা। পরের খেলাটা তো দক্ষিণ আফ্রিকার এগেনস্টে, এবং ইংল্যান্ড বোধহয় দিন দুয়েক আগে দক্ষিণ আফ্রিকাকে একটা ম্যাচে 69 অল আউট করেছে, মানে দক্ষিণ আফ্রিকা। হ্যাঁ, কাজে দক্ষিণ আফ্রিকাও মানে মরিয়া ভাবে ফেরত আসার চেষ্টা করবে। এবং যেটা তুমি বললে যে টপ অর্ডার এবং টপ মিডল অর্ডারের কিন্তু পারফরমেন্সটা সত্যি বেশ চিন্তাজনক, মানে দানা বাঁধছে না। মানে ওপেনিং পার্টনারশিপ নিয়েও আমি যতটুকু দেখেছি, খুব বেশি ফলো করতে পারিনি, অবশ্যই দুর্গাপুজো ছিল বলে, কিন্তু স্মৃতি মান্দানা আর প্রত্যিকা রাউল, এদের ওপেনিং পার্টনারশিপটাও কিন্তু
তোমাকে সেই মানে যে কিকটা দেওয়া, সেই ইনিশিয়াল কিকটা কিন্তু দিতে পারছে না, এবং তারপরে কিন্তু একটা মিডল অর্ডারে আমরা একটা কোলাপস দেখছি। এখন সব এক্স্যাক্টলি। ম্যাচেই তো তুমি 120 ফর 6, 140 ফর 7 অবস্থা থেকে তুমি তো আর 250 অব্দি যেতে পারবে না। কেন না না। শ্রীলঙ্কা বা পাকিস্তান মহিলা ক্রিকেট টিম সেই স্ট্যান্ডার্ডের টিম নয়, এটা স্বীকার করে নেওয়াই ভালো। মানে হুম। হ্যাঁ ঠিক আছে, আমরা পাকিস্তানকে হারিয়েছি, 12-0 করেছি, সবই ঠিক আছে, কিন্তু এটা নিয়ে বিরাট সেলিব্রেশন করার কিছু নেই, কারণ প্রতিষ্ঠিত মহিলা ক্রিকেট টিম কিন্তু এরা নয়। না, প্রতিষ্ঠিত টিমেদের এগেনস্টে লড়াইটা এরপরেই আসতে চলেছে। এরপরই শুরু হতে এবং চলেছে আগামী 3টে ম্যাচ, 3টে ভাই, 3টে না রাদার 4টে ম্যাচ মনে হয় বাংলাদেশের সঙ্গে মানে শেষ ম্যাচ আছে, কিন্তু তার আগে হুম, 4টে ম্যাচ সত্যিই খুব ভাইটাল। এই 4টে ম্যাচের মধ্যে অন্তত দুটো না জিততে পারলে সেমিফাইনালের পথও হয়তো বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ সম্ভাবনা আছে। কেন আরেকটা যেটা সমস্যাটা যেটা দেখা যাচ্ছে, যেটা ভারতের মহিলা টিম খেলছে 5টা স্পেশালিস্ট বোলার নিয়ে হুম। ওডিআই ক্রিকেটে, এই সেম স্ট্র্যাটেজি কিন্তু আমাদের 2023-এর পুরুষ বিশ্বকাপেও হয়েছিল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটাই হ্যাঁ আমার পয়েন্ট। আমি এটাকে নিয়ে লিখবো ভেবেছিলাম এই আগামী দিনে। তুমি আজকে এই হ্যাঁ কথাটা তুললে যে ওইখানে এই 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 পরিপ্রেক্ষিতেই আমি একটা কথা অ্যাড করতে চাইছি তোমাকে একটু ইন্টারাপ্ট করে, যে এই যে সবাই বলে বেড়াচ্ছে যে গৌতম গম্ভীর কেন স্পেশালিস্ট ব্যাটসম্যান খেলাচ্ছে না, অলরাউন্ডারের দিকে কেন ঝুঁকছে, হুম, এটার একটাই রিজন যে আমাদের 2023 বিশ্বকাপে আমাদের হারার মূল কারণ আমাদের হচ্ছে হার্দিক চলে যাওয়ার পরে তার হার্দিকের বিকল্প একদম। না থাকা। আমরা সেদিনকে যদি পেলাম না। সূর্যকুমার যাদবের জায়গায় যদি হার্দিক থাকতো সেই ফাইনাল হয়তো আমরা এত সহজে হারতাম না, এত আমরা সহজে হয়তো হাঁটলাম না। পেতাম। কেন হার্দিক থাকায় কি হতে পারে, আমরা সেটা 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল এবং 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতেই আমরা দেখে নিয়েছি যে ও একদম থাকা একদম। আর না থাকার পার্থক্যটা কোথায়। এইটা সেটাই। এইটা একটা বিরাট ব্যাপার। এবং গৌতম গম্ভীর তুমি দেখো আস্তে আস্তে ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল এদেরকেও কিন্তু সাবস্টিটিউট অলরাউন্ডার হিসেবে তুলে আনছেন, এবং এটা আমার হুম। খুব ইতিবাচক লেগেছে। এবং এটা এবং এটা নীতিশ রেড্ডিকেও চেষ্টা করছে। নীতিশ রেড্ডি হ্যাঁ কতটা সফল হবে জানি না, কিন্তু একটা সুযোগ ওর প্রাপ্য। শিবম দুবে হ্যাঁ আছে, শিবম দুবেও কিন্তু ফাইনালে তুমি যদি ভেবে দেখো, ফাইনালে কিন্তু যে প্রথম দুটো ওভার করেছিল ও কিন্তু মার খায়নি। ও যদি ওই হুম সময় মার খেয়ে যেত পাকিস্তান কিন্তু আরো বেশি রান করে ফেলতো। হুম হুম একদম। কেন ওখানে আর 10-15টা রান পাকিস্তান বেশি করলেই কিন্তু ম্যাচ বেরিয়ে যেত। কেন বেরিয়ে যেত। দুবাইয়ের পিচ তো পরের দিকে স্লো হয়ে যায়। হুম। সেইটা সেইটা আমি বলবো 145-46-এর মধ্যে আটকে আটকে দিয়েছে। এইটা একটা বিরাট ক্রেডিট ছিল। হ্যাঁ যা তন্ময়, হ্যাঁ খুব ভালো লাগলো, তন্ময় মল্লিক লিখেছে হ্যাঁ। মহিলা ক্রিকেট নিয়ে একদম সঠিক বিশ্লেষণ। তবে স্মৃতি পত্রিকা কিন্তু ওডিআইতে এখনো পর্যন্ত ভালো ওপেনিং পার্টনারশিপ দিয়ে না, তন্ময় ঠিকই বলেছে। এবং তন্ময়ই আমাদেরকে আজকে আমাকে প্রথম রিকোয়েস্ট করে যে মহিলা ক্রিকেট নিয়েও আজকের অনুষ্ঠানে কিছু থাকুক। আমি যে হ্যাঁ নিশ্চয়ই করবো, অবশ্যই শুনে যাব। এবং রিভার্স সুইং শুধু পুরুষ ক্রিকেট নিয়ে নয়, রিভার্স সুইং মহিলা ক্রিকেট বা সব ধরনের স্পোর্টস নিয়েই লিখবে বা ফেসবুক লাইভ করবে। আসলে যেটা তমগ্নদা বলেছে, সেপ্টেম্বর আমাদের দুজনেরই পেশাগতভাবে অত্যন্ত ব্যস্ত সময় গেছে, আমরা পেরে উঠিনি কিছু করতে। ইনফ্যাক্ট এখনো ঝড় চলছে, কাজের ঝড় চলছে, তার মধ্যে যতটুকু পারছি লাইভে এলাম। আচ্ছা লাস্ট একটা ইস্যু একটু তমগ্নদা ছুঁয়ে যাচ্ছি, শেষ 2 মিনিট, সেটা হুম। হচ্ছে রিগার্ডিং মোহনবাগান। এটা একটু আমি ইচ্ছে করেই ইয়ে করছি, কেন অনেক নামী ক্রীড়া সাংবাদিকও এটা নিয়ে বলেছে যে সঞ্জীব গোয়েঙ্কাকে কি মনে হচ্ছেন তিনি মোহনবাগান থেকে সরে যাবেন বা মোহনবাগানের স্পন্সরশিপ থেকে সরে যাবেন, মানে ভারতীয় ফুটবল নিয়ে তিনি কি ইন্টারেস্টেড আর নন, এইরকম নিয়ে কিন্তু একটা মানে ঠিক বিতর্ক বলবো না, কিন্তু একটা কানাঘুষো শোনা যাচ্ছে, যেটা হুম। নিয়ে মানে মোহনবাগানের সচিব সঞ্জয় বসুকেও বলতে দেখা গেছে মিডিয়ায় ক্লারিফিকেশন দিতে। কিন্তু এখন আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ থেকে কিন্তু আমরা ফর্মালি কিছু পাইনি। তবে যেটা মনে করা হচ্ছে যে এই যে মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যে বারবার দুবার এই নিয়ে ইরানের এগেনস্টে খেলার ম্যাচগুলোকে ফরফিট করে চলে আসছে, এবং এএফসি মোহনবাগানকে সেখান থেকে টুর্নামেন্ট থেকেই সরিয়ে দিয়েছে, এইটা নিয়ে বোধহয় একটা কিছু অসন্তোষ সৃষ্টি হচ্ছে। কেন জিনিসটা ভারতীয় ফুটবলের জন্য বোধহয় ঠিক দেখায় না, তোমার কি মনে হয়? দেখো ব্যাপারটা হচ্ছে এখন এই যে প্রফেশনাল জায়গাতে যে এখন এমন একটা ব্যাপার চলে গেছে, এই যে ফুটবল ক্রিকেট যেটাই বলো না কেন, যে পুরোটাই হয়ে গেছে মানি ওরিয়েন্টেড। এখন এই হ্যাঁ জায়গাটা থেকে দেশের
জন্য কতটা ভাবছে আর নিজেদের মানি সেফটি বা এইসব নিয়ে কতটা ভাবছে, এটা একটা বিরাট ব্যাপার। কারণ এই যে টিম পাঠানো, টিম হেরে আসা, এই অনেক কিছু কিন্তু এই মানি ওরিয়েন্টেড এই জিনিসগুলো বা স্পন্সরশিপের উপরই কিন্তু আজকাল নির্ভর করে। আমি হয়তো এই হুম ব্যাপারটা নিয়ে অতটা মানে ডিটেলস আমি এই কদিনে খেয়াল করিনি, তুমি যেটা বলছো সেজন্য আমি এই ব্যাপারে ডিটেলস অত বলবো না, কিন্তু তোমার কথার পরিপ্রেক্ষিতে যেটুকু বুঝলাম, আমার যেটা মনে হচ্ছে যে সেটা হচ্ছে এই ফিনান্সিয়াল ইস্যুটা কিন্তু এটার একটা অন্যতম কারণ হতে পারে। বাকি যে হুম টেকনিক্যাল বা যে স্পোর্টস ইস্যু সেটা আমি এটার মধ্যে খুব একটা দেখছি না, কিন্তু গোয়েঙ্কা বা এরা কিন্তু এরা দিনের শেষে এদের কাছে টাকাটাই শেষ কথা বলে, এবং সেই হুম টাকার পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে, আমি কারণ বাকি ফুটবল ইস্যু বা এটা তুমি ভালো বুঝবে, কারণ আমি এই ব্যাপারটা নিয়ে এখন ঠিক মানে আমার বলাটা ঠিক হবে না, কারণ আমি যেহেতু ব্যাপারটা পুরোটা জানি না, কিন্তু মানি ওরিয়েন্টেড জায়গা থেকে বলতে পারি এই এই একটা কারণের জন্যই মনে হয় বারবার ধরে এরা এই টিমটাকে পাঠাচ্ছে না বা কোনো কারণে চেপে যাচ্ছে। এটা আমার ব্যক্তিগত হ্যাঁ মতামত। হ্যাঁ, কেন এমনিও আইএসএল কবে এই বছরে অনুষ্ঠিত হবে সেই নিয়েও এখনো অব্দি একটা জট চলছে। হুম। ফেডারেশনের তরফ থেকেও এখন অব্দি কোনো শোনা যাচ্ছে ডিসেম্বরে হবে বা ছোট ফরম্যাটে আইএসএল হবে, কিন্তু আদৌ কি হবে সেইটা নিয়ে একটা অচলাবস্থা এখনো, মানে জটটা চলছে ছেড়ে ওঠেনি। চলছে। হ্যাঁ, মানে এআইএফএফ এর পরিচালনা নিয়েও কথা উঠছে নানান নানান রকম। আশা করবো এটার ভারতীয় একটাই কারণ, ফুটবল এটার একটাই কারণ বস, মানি ওরিয়েন্টেড ইস্যু, আর আদার্স কোনো কারণ নেই এখানে। হ্যাঁ, মানে আশা করব ভবিষ্যতে ভারতীয় ফুটবল আবারও তার মানে পুনরুজ্জীবিত হয়ে ভালো জায়গায় আসবে। কেন রিসেন্টলি ওই একটা টুর্নামেন্টে আমরা তো থার্ড পজিশনেও এসেছি খালিদ জামিলের টিম নিয়ে গিয়ে, কি টুর্নামেন্টের হুম নামটা ভুলে যাচ্ছি, ওই কবি এশিয়া কাপ নাকি। কাজী হুম আশা হুম। করব ভালো এতে আসবে, কেননা সত্যি কথা বলতে গেলে একটা প্রায় 145 কোটির দেশ আমাদের, সেখানে ফুটবল নিয়েও আমাদের যথেষ্ট আগ্রহ আছে, বিদেশি ফুটবল এখানে প্রচুর লোক দেখে, সেখানে আমাদের দেশের ফুটবলের কেন উন্নতি হবে না? যেখানে হকিও এইভাবে ঘুরে দাঁড়িয়েছে 2020 পর থেকে, সেখানে সেটা এটার ফুটবলটা একটা পুরোপুরি রিফরমেশন দরকার, এবং তোমাকে যেটা ফার্স্ট আমি যেটা মনে করি যে তোমাকে ফুটবলকে বাঁচাতে গেলে তোমাকে জাস্ট কয়েকটা বিগ নেমকে তোমাকে এখান থেকে সরাতে হবে যারা স্পন্সরশিপের সঙ্গে যুক্ত আছে। এরা যদি হুম সরে গিয়ে যদি নতুন কোন স্পন্সর যদি ঠিকঠাক ভাবে যদি পাওয়া যায়, যেমন আজকে আমরা ভারতীয় ক্রিকেটের জন্য অ্যাপোলো টায়ার্স কে পেলাম, এরকম ধরনের কিছু স্পন্সর যুক্ত হুম, হলে যারা শুধু টাকার কথা ছাড়াও দেশের কথা চিন্তা করবে, যেটা একদম। তোমাদের আমাদের ওই আমাদের যে তোমার যে অলিম্পিক বা এশিয়ান কাপ, এশিয়ান কাপে যে এশিয়ান কাপ বলছি সরি, অলিম্পিক্স বা এতে যে টিমটা যায়, কোম্পানিটার নাম বলো না, ওই যে যারা আমাদের স্পন্সর করে। জিন্দাল হ্যাঁ জিন্দাল 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 স্টিল। হ্যাঁ, জিন্দাল স্টিল। এরা কিন্তু তোমার শুধুমাত্র মানি ওরিয়েন্টেড নয়। আজকে তুমি যদি দেখো যে রিলায়েন্স গ্রুপ বা এই যে তোমার এই গোয়েঙ্কা গ্রুপ, এইসব গ্রুপগুলোকে, এটা আমার ব্যক্তিগত মতামত, এরা যদি সরে এসে জিন্দাল বা অ্যাপোলোর মতো এরা যদি দায়িত্ব নেয়, যেটা আগে সাহারা গ্রুপ নিয়েছিল, এরকম যদি দায়িত্ব নেয়, তাহলে হয়তো আমরা আবার উন্নতিটা বেশি দেখতে পাবো। এটা আমার ব্যক্তিগত মতামত। হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা অবশ্য খানিকটা যে আমি অস্বীকার করব না তা নয়, তুমি ঠিকই বলেছো কথাটা। কেননা শুধু কমার্শিয়াল ইন্টারেস্ট দিয়ে দেখে বোধহয় হবে না, একটু জিনিসটাকে একটু গ্রোথ মডেলেও ভাবতে হবে, লং টার্ম ইনভেস্টমেন্ট দরকার ভারতীয় ফুটবলে। একাডেমি তৈরি করতে হবে, মানে গ্রাসরুট লেভেলের টুর্নামেন্টস গুলোকেও গুরুত্ব দিতে হবে। যেটা কি হয়েছে, আইএসএলটা একটা টপ লেয়ার টুর্নামেন্ট হয়ে গেছে, কিন্তু আমি লোয়ার লিগ গুলো সেটা কিন্তু হারিয়ে গেছে, এবং এর ফলে এক্স্যাক্টলি, তোমার বেসিক ঠিক না থাকলে তোমার তো হ্যাঁ লং রানে তুমি খেলতে পারবে না। হ্যাঁ, যার জন্য কি হয়েছে, ভারতীয় তুমি আইএসএল এ তুমি দেখবে বিদেশের সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড প্লেয়াররা এসে এখানে নিজেদের কেরিয়ার বানিয়ে নিয়ে গেছে, কিন্তু ভারত থেকে কিন্তু গত 10 বছরে, আইএসএল তো শুরু হয়েছে 14 সালে, সেইভাবে কিন্তু আমরা ভারত থেকে প্লেয়ার তৈরি হতে না, দেখিনি। পাইনি মানে পাইনি, একদমই পাইনি। গ্রুপ হয়ে যাওয়ার পরে কি থাকছে, কিছুই থাকছে না প্র্যাকটিক্যালি। হুম। ঠিক আছে অভিষেক, কিন্তু মোটামুটি আইপিএল আজকের মতো হয়নি, এখানেই আমরা শেষ আইপিএল করি। হচ্ছে ভারতীয় ক্রিকেটে নতুন ট্যালেন্ট লাগাতার এসেছে, কেননা বিসিসিআই এবং এআইএফএফ এই দুটো সংস্থার ম্যানেজমেন্টের চালানোর মানে ম্যানেজমেন্ট প্রণালীর পার্থক্যটা অনেকখানি, মানে একদমই তাই। এইটা বেশ বলেছে। একদমই তাই, হুম, একদমই তাই। হুম। তাহলে আজকে অনেকক্ষণ লাইভ হয়ে গেছে মনে হয় তমলদা, হ্যাঁ, আজকে এইখানে আমরা একদমই দেবে। এখানে আমরা শেষ করি। সবাইকে হ্যাঁ লক্ষ্মী পুজোর শুভেচ্ছা, ভালো করে পুজো কাটাও সবাই প্রত্যেককে। হ্যাঁ আবার আমরা সময় সময় যখন হবে আমরা তখন আবার হ্যাঁ, একসঙ্গে কেন লাইভে কালী পুজো অবশ্যই আসবো। দীপাবলি আসছে এবং ভারতীয় ক্রিকেটেরও উৎসবের ঢাকে কাঠি পড়তে চলেছে। কাজে হুম, দুর্গাপুজো শেষ হয়ে গেল, ভারতীয় ক্রিকেটের দুর্গাপুজো এবারেই শুরু হচ্ছে।
মহিলাদের হুম। বিশ্বকাপও চলছে, প্লাস অস্ট্রেলিয়া সিরিজ এবং ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজটাকেও আমরা বিশেষ নজরে রাখবো। তার কারণ হুম। ইডেন গার্ডেন্সে বহুদিন বাদে টেস্ট ম্যাচ হতে চলেছে। কাজেই হুম। আগামী দিনে রিভার্স সুইং আরো ভালো অনুষ্ঠান নিয়ে আসার চেষ্টা করবে। আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার। নমস্কার।